আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, জুলাই গণহত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের ব্যাপারে কি তথ্য আছে জানাবেন। পার্বণ, আজকে জুলাই যত হত্যাযজ্ঞ, জুলাই আগস্টে যত হত্যাযজ্ঞ হয়েছিল, সেখানে এই যে হত্যাযজ্ঞের যে নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মামলার আজকে যে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ আজকে অনুষ্ঠিত হবে। এবং একটু পরেই যখন 11:30টার দিকে আসলে এই সূচনা বক্তব্য দিয়ে ট্রাইব্যুনাল শুরু হবে, সেখানে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। অর্থাৎ এই যে গত 15 বছরের শাসনামলে যে শেখ হাসিনা আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, যত গুম, হত্যাযজ্ঞ যা যা হয়েছে, অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে হত্যাযজ্ঞ আসলে শেখ হাসিনা চালিয়েছিলেন, সেটির আসলে পটভূমি আসলে তুলে ধরবেন প্রসিকিউশন ট্রাইব্যুনালের সামনে। এবং পরবর্তীতেই কিন্তু আসলে সাক্ষ্য গ্রহণ হবে। এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে জুলাই আহতদের মধ্যে 2 জন আজকে সাক্ষী দিতে আসবে। তবে ইতিমধ্যে এই যে মামলা, অর্থাৎ শেখ হাসিনার মামলা, যেখানে শেখ হাসিনা, আহজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ছিলেন, সেখানে কিন্তু রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন হয়েছেন এবং তিনি বলেছেন যে এখানে সত্য উন্মোচন করা হবে। অর্থাৎ আজকে কিন্তু ইতোমধ্যে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে এবং তিনি আজকে হাত করা ছাড়া এবং হেলমেট ছাড়া এসেছেন। এবং একটু পরেই ট্রাইব্যুনালে তাকে নেওয়া হবে এবং তারপরে কিন্তু সূচনা বক্তব্য দিয়ে শুরু হবে। এবং আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এটির দিকে কিন্তু আজকে পুরো দেশ তাকিয়ে আছে যে আজকে সূচনা বক্তব্য কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ ট্রাইব্যুনালে যেভাবে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 15 বছরের শাসনামলে যেভাবে গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, জুলাই আগস্টে যেভাবে অপকর্ম করেছে, যেভাবে জুলাই আগস্টে ছাত্রদেরকে নির্দেশ দিয়ে, হুকুম দিয়ে এবং ইন্ধন দিয়ে যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে, বিভিন্ন মানুষ আসলে 1400 প্রাণ আসলে হারিয়েছে এখানে, এই যে পটভূমি সেটি আসলে তুলে ধরা হবে এবং সেটি কিন্তু পুরো দেশ আজকে দেখবে, অর্থাৎ সাক্ষী হবে। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। ইতোমধ্যে প্রসিকিউশন একটু আগেই ট্রাইব্যুনালে গিয়েছে, বিচারপতিরা একটু পরেই বসবে। অর্থাৎ 11:30টার দিকে আসলে এই সূচনা বক্তব্য দিয়ে আজকে ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম সেটি আসলে শুরু হবে। ইতোমধ্যে আমি যেটা বলতে চাই যে এই সাক্ষ্য গ্রহণে কিন্তু পুরোপুরি 81 জনের নাম এসেছে এবং সেখানে 25 থেকে 30 জনের সাক্ষ্য গ্রহণ আসলে ট্রাইব্যুনাল নিবে। এবং সেখানে আমরা শুনতে পেয়েছি যে এই সাক্ষীদের মধ্যে যারা প্রত্যক্ষদর্শী এবং যারা আসলে এই 15 বছরের গুম, খুন, হত্যাযজ্ঞের সাথে শেখ হাসিনা যাদেরকে গুম করেছিলেন, যাদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের শহীদ পরিবার, তারা আসলে এই সাক্ষ্য দিতে আসবে। তো এখন পর্যন্ত যেহেতু শুনানি শুরু হয়নি, শুনানি শুরু হলে দিতে পারবো না, আমি আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে পারবো যে আজকে সূচনা বক্তব্য আসলে কি হয়েছে এবং সাক্ষীরা বা শেখ হাসিনার বিরুদ্ধে কি সাক্ষীতে কি কথা উঠে আসে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। দিতে পারবো। ধন্যবাদ সাবরিনা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী শাহাদাত নিশাত, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিশাত, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানাবেন। জি, যেমনটি জানছিলেন, আসলে আজকে কিন্তু রাজধানীতে ছাত্রদলের সবচেয়ে বড় সমাবেশ করার যে ঘোষণা দিয়েছে, ছাত্র সমাবেশ, সেটির যে কার্যক্রম, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে ছাত্রদলের বিভিন্ন ইউনিট শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শুরু করেছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ে রয়েছে এবং এখানে বিভিন্ন মোড়ে কিন্তু বিভিন্ন ইউনিট থেকে আগত যে শিক্ষার্থীরা যারা রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থানা, জেলা ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে এবং 2টা নাগাদ এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং একই সাথে বিশেষ অতিথি হিসেবে এখানে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। গতকালকে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক জানিয়েছেন তারা আজকে এখানে ছাত্র সমাবেশে বিভিন্ন সারা দেশ থেকে কিন্তু সরকারের সবচেয়ে বড়
সমাবেশ করার ঘোষণা দিয়েছেন এবং একই সাথে যেন নগরবাসীর কোনো ভোগান্তি না হয় সেই ভোগান্তি এড়াতে কিন্তু তারা যে এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে কোনো যানবাহনের যেন কোনো সমস্যা না হয় সেই দিক লক্ষ্য রেখে তারা একটি বিশেষ জোন করেছে অ্যাম্বুলেন্স জন্য এবং একই সাথে এই সমাবেশে কোনো ধরনের ব্যানার ফেস্টুন না করারও নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো নেতাকর্মীর হাতে ব্যানার কিংবা ফেস্টুন নিয়ে কাউকে আসতে দেখা যায়নি এবং সেই সাথে যদি আমরা জানিয়ে রাখি যেহেতু এখনো সমাবেশ শুরু হয়নি সেক্ষেত্রে কিন্তু এখানে নেতাকর্মীরা এক পাশে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন জোন ভিত্তিক ভাগ করে দিয়েছেন যেন সড়ক বন্ধ করে রাখা না হয়। আমরা একটু যদি এখানে যারা আছেন বিভিন্ন নেতাকর্মীরা যারা আছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন আমরা একটু জানতে চাইবো আপনারা কোথা থেকে এসেছেন এবং আজকের এই সমাবেশে আপনাদের যে কি বার্তা কি থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানিং সদস্য সচিব। আমাদের আজকের প্রোগ্রামটা আমরা যে বিগত সময়ে যে ছাত্রদের যে অবদান সেই অবদানের অংশ হিসাবে ছাত্রদলের কন্ট্রিবিউশন এবং আমাদের আগামীর যে রাজনীতি হবে সেই রাজনীতিতে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবে। সেই দিক নির্দেশনা আলোকে আমরা কিভাবে সমাজ গঠন করব, কিভাবে আমরা শিক্ষার্থীর জন্য কাজ করব, কিভাবে মানুষের পাশে দাঁড়াবো সেই দিক নির্দেশনা পাবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটু যদি জানিয়ে রাখি এই যে রাজধানীতে আজকে কিন্তু শুধু যে ছাত্রদলের সমাবেশ রয়েছে তা না, অন্যদিকে শহীদ মিনারেও কিন্তু এনসিপির কর্মসূচি রয়েছে এবং একই সাথে সৈয়দ উদ্যানে ছাত্র শিবিরের কর্মসূচি রয়েছে এবং যার কারণে নগরবাসীর আজকের এই জায়গা থেকে আমরা যদি একটু জানিয়ে রাখি আজকে কিন্তু যান চলাচল অনেকটা কম রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে কম রয়েছে। যদিও আজকে একটি যে দিনটি রয়েছে সেই দিনটি কর্মদিবস, তবে সেই বিষয়টি মাথায় রেখে ডিএমপি থেকেও কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সড়ক তারা নির্ধারণ করে দেওয়া হয়েছে যেখানে সাধারণ মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় তারা চলাচল করবে সেটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা আছে তারা যাদেরকে যেভাবে জোন ভিত্তিক ভাগ করে দেওয়া আছে সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের নিজস্ব জায়গায় অবস্থান করেছেন এবং এক একজনকে যে ইউনিটগুলো রয়েছে তাদেরকে কাটাবন থেকে শুরু করে আজিজ সুপার মার্কেট হয়ে এখানে যে শাহবাগ রয়েছে সেই শাহবাগ পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন মোড়ে অবস্থান করছেন। তো এই ছিল শাহবাগ মোড় থেকে ছাত্রদলের ছাত্র সমাবেশ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিশাদ আপনাকে। দর্শক, ছাত্রদলের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিশাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, এনসিপির কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। জানেন যে এনসিপির পূর্ব ঘোষিত যেই সমাবেশ সেটি কিন্তু 3টা বাজে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আসলে শহীদ মিনারে তাদের এই সমাবেশকে কেন্দ্র করে যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু অনেকটাই প্রস্তুতি সম্পন্নর পথে। আমরা দেখেছি যে আসলে এই সমাবেশকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু পর্যাপ্ত জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই সমাবেশের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি কিন্তু যেটি দেখে এবং আমাদের সাথে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু রাজধানীতে আজকে বড় বড় 3টি প্রোগ্রাম চলছে, সেক্ষেত্রে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা জোরদার করেছেন। তারা বলছেন যে এই সমাবেশগুলোকে কেন্দ্র করে প্রায় রাজধানীতে 14,000 পুলিশ তারা অতিরিক্ত মোতায়েন করেছেন। সেই সাথে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সিসিটিভি ব্যবস্থা, সেই সাথে গোয়েন্দা পুলিশের নজরদারি, সেগুলো কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা করেছেন। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমাবেশগুলোকে কেন্দ্র করে নানা ধরনের গুজব তৈরি করা হয়েছিল, সেই সব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তারা সামনের দিকে এগোচ্ছেন এবং বলছেন যে এখন পর্যন্ত তার যে প্রস্তুতি কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকির মধ্যে নেই। তবে এই সমাবেশকে কেন্দ্র করে আমরা যেটি দেখছি যে আসলে যেহেতু 3টা বাজে প্রোগ্রামটি শুরু হবে, এখন পর্যন্ত দলীয় যে নেতাকর্মী তাদের উপস্থিতি একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনারা জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে এনসিপি এই গত 1 মাস ধরেই, অর্থাৎ জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে তারা কিন্তু 1 মাস ধরেই দেশের বিভিন্ন জেলায় উপজেলায় তারা কিন্তু সমাবেশ করেছেন। আজকে কেন্দ্রীয় সমাবেশ
করবেন তারা কিন্তু এই শহীদ মিনারে। সেখান থেকে আমরা জানি যে আগামী বাংলাদেশ কেমনভাবে চলবে তার একটি রূপরেখা অর্থাৎ সনদ তারা ঘোষণা করতে যাচ্ছেন বিকেল 4টা বাজে। সেখান থেকে তাদেরকে যেটা কি বলা হয়েছে ইশতেহার, সেই ইশতেহার তারা ঘোষণা করবেন। সেই সাথে জুলাইয়ের ঘোষণাপত্র এবং এই যে সংস্কারগুলো হয়েছে জুলাই সনদ, এই দুটি যাতে খুব শিগগিরই প্রণয়ন করা হয় এবং জাতির সামনে প্রকাশ করা হয় সেই বিষয়গুলো কিন্তু তারা জোর দাবি জানাবেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। আপনারা জানেন যে এনসিপির পক্ষ থেকে গতকালকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল, আর সেখানেও তারা কিন্তু বলার চেষ্টা করেছিল যে সর্ববৃহৎ একটি সমাবেশ তারা করার চিন্তা করছেন এবং সেই লক্ষ্যেই কিন্তু তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো তারা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা নেতাকর্মীদের উপস্থিতি একেবারেই কম লক্ষ্য করছি। তবে সার্বিক যে বিষয়গুলো সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রাখা হয়েছে এবং সমাবেশ সুষ্ঠু করার জন্য যে সমস্ত প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সম্পূর্ণর পথে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তুহিন আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাণী সম্পদ সেক্টরের বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলছে বিক্ষোভ মিছিল। বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এতে অংশ নিচ্ছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, বিক্ষোভকারীদের মূল দাবি কি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি, জানাবেন। বিক্ষোভকারীরা বলছেন যে সারা বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কৃষি যে ভেটেরিনারি এবং পশুপালন অনুষদ রয়েছে তাদেরকে কিন্তু কম্বাইন্ড যে ডিগ্রি দেওয়া হয় সেই ডিগ্রি কিন্তু চালু রয়েছে, অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেটি ব্যতিক্রম। অর্থাৎ সেই দাবিতে অর্থাৎ প্রাণী সম্পদ সেক্টরের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আজকে কিন্তু বিক্ষোভ টানা কর্মসূচির ৫ম দিন আজকে, অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু আরো বেগবান করবেন, সেই বিষয়টি বলছিলেন। যদিও আমরা এই বিষয়টি নিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন যে সেই বিষয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, সেই জটিলতা কাটিয়ে উঠে সেটিকে কিভাবে সহজতর করা যায় সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা যদি আন্দোলনরত একজন শিক্ষার্থীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই যে আপনারা টানা ৫ম দিনের মতো আজকে আন্দোলন করছেন, মূলত আপনার দাবিটা কি এবং সেই দাবির প্রেক্ষিতে আসলে প্রশাসন আপনাদেরকে কি আশ্বস্ত করেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলতে চাই আমরা আমাদের ডিভিএম এবং আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি রয়েছে, দুটোকে এক করে আমরা একটি ডিগ্রি দাবির জন্য আমরা এখানে এক দফা দাবিতে আমরা নেমেছি। আমাদের দাবি হচ্ছে আমরা বাংলাদেশের লাইভস্টক সেক্টরের উন্নতির জন্য আমরা আমাদের দুই ফ্যাকাল্টিকে এক করে একটি ডিগ্রি আমরা অর্জন করতে চাই এবং এখান থেকে আমরা যে গ্র্যাজুয়েট বের হবে তারা যেন আমাদের মাঠ পর্যায়ে একই সাথে পশু চিকিৎসা অর্থাৎ প্রাণী চিকিৎসা এবং প্রাণী উৎপাদন ম্যানেজমেন্টে তারা সক্রিয় অংশগ্রহণ করতে পারে এবং এখন বর্তমানে আমাদের চাকরির বাজারে আমরা যে বঞ্চনার শিকার হচ্ছি এটা মুক্ত হয় এবং আমরা আমাদের লাইফ সেক্টরকে মুক্ত করতে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। আন্দোলনকারী এই শিক্ষার্থী বলছিলেন যদি তাদেরকে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয় তাহলে কিন্তু তারা যে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা সেটি কিন্তু তারা আরো বেশি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন নারী শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই এই যে আপনাদের দাবি সেই দাবির প্রেক্ষিতে প্রশাসন কি আশ্বস্ত করেছেন কিনা? না, আমাদেরকে প্রশাসন এখনো আশ্বস্ত করে নাই, আর তারা আমাদের সাথে কোনো সমর্থনমূলক কথাবার্তা বলে নাই। যতদিন আমাদের সাথে কোনো সমর্থনপূর্ণ কথাবার্তা বলবে না ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই আমাদের এক দফা দাবি তারা মেনে নিক, তারা আমাদেরকে লাইভস্টক সেক্টর উন্নতির জন্য কম্বাইন্ড ডিগ্রি চালু করতে সাহায্য করুক এবং আমাদের সাথে একমত পোষণ করুক। তিনি কিন্তু বলছিলেন যে প্রশাসন তাদের যে দাবি দেওয়া রয়েছে অর্থাৎ যৌক্তিক দাবি সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত মেনে নেয়নি, অর্থাৎ
সেই দাবি যদি এখনো পর্যন্ত মেনে না নেওয়া হয়, অর্থাৎ তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আরও কঠোর থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। আমরা দেখেছি এর আগে তারা কিন্তু প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনের সামনে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং শিক্ষার্থীরা আরও কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বিষয়টি তারা বিবেচনায় নিয়ে কিন্তু দেখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন চলমান রয়েছে তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। দর্শক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো ঘিরে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, শিক্ষার্থীদের মূল দাবিগুলো কি? প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি? বিস্তারিত জানাবেন। আসলে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে তারা হয়তো আমার চেয়ে 2 মার্ক বেশি পেয়েছে, আর আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়ছি 2 মার্ক কম। আজকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্দোলন নেমেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের কিন্তু সংহতি জানিয়েছে এখানকার যারা সচেতন নাগরিক আছেন, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজকে কিন্তু তারা টানা 10 দিনের মধ্যে এই কর্মসূচিটা করে যাচ্ছেন এবং গত শুক্র শনিবার বাদ রেখে আজকেও কিন্তু তারা শাহজাদপুরে বেসিক এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন এবং মহাসড়ক অবরোধ করার ফলে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু তাদের সংহতি জানিয়ে এসেছেন। এখানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। আমরা একটু কথা বলবো যে শাহজাদপুরের সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক আছেন, তারাও কিন্তু এখানে সংহতি জানিয়েছেন। আমি একটু জানতে চাইবো যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আপনারাও কি কি দাবি নিয়ে আসলে আজকে মহাসড়কে? আপনারা জানেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গত 9 বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা হয়নি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রায় 1500। এরা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মনে করি আমি, কারণ তারা রাস্তাঘাটে পথে প্রান্তরে ক্লাস করছে। চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হোক। এই কর্মসূচির পরে আমরা আরো কঠোর আন্দোলনে যাব, কারণ শাহজাদপুরের প্রাণের প্রতিষ্ঠান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরের জনতার প্রতিষ্ঠান, এটি হতেই হবে স্থায়ী ক্যাম্পাস। এখন আপনাকে একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে 8 দফা কিন্তু এই প্রকল্পটা পিছানো হয়েছে। প্রথমে কিন্তু এটা প্রকল্প ব্যয় ধরা হয়েছিল, যে প্রস্তাবিত প্রকল্প ছিল সেটা কিন্তু প্রায় 9200 কোটি টাকা। সেইখান থেকে সর্বশেষ কিন্তু যে মাত্র এসে 519 কোটি টাকার যে লাস্ট প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে সেটাও কিন্তু আটকে আছে এখন পর্যন্ত। এবং এইখানকার যে ভিসি আছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, তিনি নিজে কিন্তু বলছেন যে হয় টাকা দেন নইলে এই ক্যাম্পাস বন্ধ করে দেন, এমন কথাও কিন্তু বলছেন। তারপর এই ছিল আসলে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের সর্বশেষ তথ্য। ধন্যবাদ শুভ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী শুভ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির, সেখানে এখন কি ধরনের পরিবেশ বিরাজ করছে? অংশগ্রহণকারীদের মনোভাব কেমন দেখছেন জানাবেন। দেখুন, আমি আছি এখন হবিগঞ্জের বাংলা বাজারে। আজকে এখানে প্রায় 17 বছর পর হবিগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আসলে আজকে দুপুর 12টায় প্রায় 17,000 প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। দুপুর 12টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে। মূলত 923 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই আজকের যে বিএনপির কাউন্সিল, সেই কাউন্সিল এবং 5 জন প্রার্থী তাদের নেতা বাছাই করবেন। এই কাউন্সিলকে ঘিরে কিন্তু নবীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। তারা আসলে তাদের নেতা নির্বাচনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতা নির্বাচিত করতে যাচ্ছেন, সেজন্য আসলে নেতা কর্মীদের মধ্যে একটি আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস দেখা যাচ্ছে। যদিও আজকে নবীগঞ্জ উপজেলার যে আবহাওয়া অনেকটা বৈরী আবহাওয়ার মধ্যে এই কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে, তবে যেটি আসলে নেতা কর্মীরা যদি বলছেন যে তাদের যে
এই কাউন্সিলকে ঘিরে কোনো ধরনের ইতিমধ্যে কিন্তু যে ভোটাররা তারাও আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ইতিমধ্যে শুরু করেছেন। যদিও বৈরী আবহাওয়া রয়েছে, তবে আসলে সেটি তারা বিকল্প যাতে বৈরী আবহাওয়ার কবলে না হয় সেজন্য আসলে তারা বিকল্প ব্যবস্থা রেখেছেন। তো আমি যদি একটু আপনাকে বলি যে এখন পর্যন্ত আসলে ইতিমধ্যে এই কাউন্সিলকে ঘিরে যিনি প্রধান অতিথি রয়েছেন, প্রধান বক্তা রয়েছেন, আর প্রধান অতিথি সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ সহ ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে কাউন্সিলের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আমির আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে বিএনপির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। খানাখন্দে ভরা কুড়িগ্রাম পৌরসভার সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সেখানকার সড়ক পরিস্থিতি কেমন? স্থানীয়দের মতামত বা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা গেছে কি? জানাবেন। পার্বণ, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম পৌরসভার যে সড়কগুলো আসলে দীর্ঘদিন সংস্কার হয়নি, যার ফলে কিন্তু খানাখন্দে ভরে গেছে। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় কিন্তু 1 ফিট পর্যন্ত আসলে গর্ত হয়েছে, যার ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এই পৌরবাসী সহ জেলার বাসিন্দারা। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, তারাবন বিবির মোড় থেকে কুড়িগ্রাম 0 পয়েন্ট যে দুটি প্রধান সড়ক, সে দুটির কিন্তু দুটি আসলে প্রায় 2 কিলোমিটার কিন্তু খানাখন্দে ভরা, যার ফলে প্রতিনিয়তই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটছে। বিভিন্ন যানবাহন উল্টে যাচ্ছে। বিশেষ করে যখন বর্ষার দিন আসে, যখন বৃষ্টি আসে, তখন কিন্তু এই খালগুলো আসলে পানিতে তলিয়ে যায়। যখন আসলে অপরিচিত যে যানবাহনগুলো আসে, তারা কিন্তু এসে এই গর্তে পড়ে উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে আমি যে এলাকাটিতে রয়েছি, এটি তারামন বিবির মোড় থেকে সুজমর ভবন হয়ে শাপলা চত্বর যে সড়কটি, সেটি কিন্তু দেখছেন যে খানাখন্দে আসলে ভরে গেছে এবং অনেক এলাকায় কিন্তু হাঁটু পর্যন্ত আসলে গর্ত। ফলে কিন্তু আমরা দেখেছি যে স্কুলগামী, কলেজগামী যে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছে। এছাড়াও আমরা এ বিষয়ে কথা বলেছি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে। তারা বলছেন যে এই সড়কগুলোর বিষয়ে তারা টেন্ডার করেছে, কিন্তু টেন্ডার আসলে অনুমতি না থাকবার কারণে তারা কিন্তু কাজ করতে পারছে না। এছাড়াও আমরা একজনের সাথে কথা বলবো, কুড়িগ্রাম উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। আপনি একটু বলবেন যে আসলে এই যে রাস্তার দীর্ঘদিন ধরে এই যে বেহাল অবস্থা, খানাখন্দে ভরা, আপনারা কেমন দেখছেন এই বিষয়টি? ধন্যবাদ। আমাদের কুড়িগ্রাম পৌরসভা 1972 সালে হয়েছে, কখনো 3য় শ্রেণী, কখনো 2য় শ্রেণী। আমরা এখন 1ম শ্রেণীতে উন্নতি হয়েছি, কিন্তু জীবন মান আমাদের উন্নতি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাট, আমি যতটুকু জেনেছি যে 104 কিলোমিটার রাস্তা পাকা, আবার সেমি পাকা আছে মাত্র 3 কিলোমিটার, আবার কাঁচা রাস্তাও রয়েছে এখানে 55 কিলোমিটার। তা আপনারা দেখছেন যে বেহাল দশা। এই রাস্তা আসলে খুবই করুণ। এখানে যদি প্রেগনেন্সি কোনো মহিলা যদি রিক্সায় চড়ে যদি হাসপাতালে যাওয়ার চেষ্টা করে, আমার মনে হয় রাস্তায় তার বাচ্চা প্রসব হবে। তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের কত অবস্থা। আমরা চাই যে 1972 সালে পৌরসভা বা স্বাধীনতার পরে যে পৌরসভা হয়েছে, বিগত সরকারের পৌর মেয়র যিনি ছিলেন, তিনি কি করেছেন আমাদের দেখার দরকার নেই। ওর পাস্ট ইজ পাস্ট। কিন্তু আগামীতে আমরা শুনেছি 17 কোটি টাকার টেন্ডার হয়েছে, কিন্তু আমরা আশ্বস্ত নই। এই এখন পর্যন্ত এর কোনো আমরা প্রকাশ করতে দেখলেও না যে এই রাস্তাগুলো কাজ শুরু হয়েছে। আমরা আশা করব যে এই রাস্তাগুলো দ্রুত টেকসই রাস্তা করতে হবে। আপনারা বারবার করবেন, বারবার ভাঙবে, এটা আমরা হইতে দেব না। পারবো না। আপনাকে জানিয়ে রাখি, সোনাহাট স্থলবন্দর সহ কিন্তু 3 উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে জেলা শহরে প্রবেশ করে এবং এটি কিন্তু এই রাস্তা দুটি কিন্তু আসলে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়েই কিন্তু বিভিন্ন যে যানবাহন সেগুলো কিন্তু জেলা শহরে আসে, ফলে কিন্তু দুর্ভোগ যে স্থানীয়দের সেটি কিন্তু চরম আকারে ধারণ করেছে। পারবন। ধন্যবাদ রানা আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রানা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাননীয় ট্রাইব্যুনাল, আমি আজ এই মর্যাদাপূর্ণ ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি একজন চিফ প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে।
বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার গুরু দায়িত্ব আমার প্রতি অর্পিত হয়েছে। এই দায়িত্ব আমি কেবল আইনের সীমারেখায় নয়, নৈতিকতার দায়বদ্ধতায় পরিচালিত, যেখানে আমার কর্তব্য হলো ভুক্তভোগীদের উপর সংগঠিত অপরাধের বিবরণ তুলে ধরা এবং যে মহান উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তা রক্ষা করা। এই দায়িত্ব পালনে আমাকে সাহায্য করেছেন একদল নিবেদিত প্রাণ প্রসিকিউটর এবং তদন্তকারীরা, এবং আমাদের শক্তি জুগিয়েছেন সেই সব ভুক্তভোগীরা এবং তাদের পরিবারবর্গ। আজ আমরা সেই সব তথ্য প্রমাণ এই মহান আদালতে তুলে ধরব যেগুলো প্রমাণ করবে যে এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয়, বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল, যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করেছে, অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক পথ তৈরি করেছে যার প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংগঠিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা। এই ট্রাইব্যুনাল বিশেষত এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা, পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা আজ এমন এক বিচারের সূচনায় দাঁড়িয়ে আছি যা অত্যন্ত গুরুতর এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে। 3 জন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, বরং ন্যায় বিচার, আইনের শাসন, মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। ইংল্যান্ড এবং ওয়েলসের সাবেক লর্ড চিফ জাস্টিস বিংহাম একবার অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, "The rule of law is not merely a lawyer's convenience. It is the foundation of a civilized society. It means, in short, that everything must be done according to law. Nothing can be done except according to law." আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। এই ট্রাইব্যুনালের কার্যধারায় 2 জন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না। আমরা ইতিমধ্যে এই একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছে 2 জন পলাতক আসামির জন্য। এই ট্রাইব্যুনাল দিয়েছেন। এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে। 2 জন আসামি আদালতের ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন। স্পষ্টভাবে বলা প্রয়োজন, আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। ন্যায় বিচারের হাত দীর্ঘ, অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারে না। ন্যায় বিচার নিশ্চিত করার অত্যাবশ্যকীয়তা। একটি সভ্য সমাজের মূল পরিচয় হলো যে সমাজের ন্যায় বিচার থাকবে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের ব্যবস্থা থাকবে। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে। এই ট্রাইব্যুনাল হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞার স্মারক। বিচারের ঐতিহাসিক গুরুত্ব। আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে এই মামলা অভূতপূর্ব। এখানে অভিযোগকৃত অপরাধগুলো কোনো দূর অতীতের যুদ্ধের বিশৃঙ্খলায় বা সমাজের আইনহীন বিশৃঙ্খল প্রান্তরে ঘটেনি, বরং ঘটেছে আমাদের গণতন্ত্রের কেন্দ্রস্থলে, জনসমাগমে এবং জনপথগুলোতে, যেখানে জাতির তরুণেরা আশা, বিবেক ও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দাবিতে সমবেত হয়েছিল। তাদের শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বানকে সংলাপ বা ন্যায়পরায়ণতা দিয়ে কিংবা সংস্কার দিয়ে নয়, বরং বর্বরতা এবং দমন পীড়নের মাধ্যমে জবাব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট। এই বিচারের প্রক্রিয়ার গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝতে হলে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ঘটনাবলীকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং উন্নয়নের মিথ্যা বাতাবরণ তৈরি করে পরপর কয়েক মেয়াদে তাদের শাসন ক্রমশ একদলীয় দুঃশাসন, মৌলিক মানবাধিকার হরণ, ভিন্নমত দমনের নিষ্ঠুর পন্থায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে গেছে। 2010-এর দশকের প্রথম দিকে দলটি ক্ষমতাসীন হওয়ার পর ইচ্ছেমতো সাংবিধানিক এবং আইনি পরিবর্তন আনয়নের মাধ্যমে
ধীরে ধীরে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত করে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম সমূহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নিয়োগ, বিধিনিষেধ এবং বাক স্বাধীনতা হ্রাসকারী আইনের মাধ্যমে সরকারের কঠোর নিয়ন্ত্রণে আনা হয়। সংসদ এবং জনগণের ভেতরের সমালোচকরা ভয়ভীতি, আইনি হয়রানি অথবা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বহিষ্কারের শিকার হন। নাগরিক সমাজ এবং সাংবাদিকরা যদি সরকারের বিবৃতিকে প্রশ্নবিদ্ধ করতেন তবে তাদেরকে নজরদারি, সেন্সরশিপ এবং নির্বিচার গ্রেপ্তারের হুমকির মুখে পড়তে হতো। ক্রমশ বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন থেকে দূরে নিক্ষিপ্ত হয়। নিবর্তনমূলক আইন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দমনে রাষ্ট্রযন্ত্রের আচরণের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে পড়ে। অংশগ্রহণমূলক গণতন্ত্রের পরিবর্তে তোষামোদী এবং ভয়ের সংস্কৃতি জনগণের নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং অনানুপাতিক শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা হতো। এভাবে একসময় বহুমুখিতা এবং মুক্ত আলোচনার পরিবেশ ধীরে ধীরে সংকীর্ণ এবং স্তব্ধ হয়ে যায়। 2024 সালের মধ্যে এই পরিস্থিতি বিশেষত দেশের যুব ছাত্র সমাজের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয়, যারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মশাল বাহক। অধিকতর স্বচ্ছতা, একাডেমিক স্বাধীনতা, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের দাবিতে তাদের আন্দোলন ধীরে ধীরে গতি পায় এবং শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসের গণবিক্ষোভ একটি অবিস্মরণীয় বিপ্লবে রূপান্তরিত হয়ে স্বৈরশাসককে দেশ থেকে পালাতে বাধ্য করে। মহাকাব্যিক এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ: এই মামলায় 3 জন আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি হল প্রত্যক্ষ প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি, সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন। এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। প্রসিকিউশন মনে করে এই সব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য, নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান্ড রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে। শেখ হাসিনার একটি নির্দেশের ভাষা ছিল এরকম: শেখ হাসিনা বলছেন, দরকার নাই, ওটা দরকার নাই, আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে হচ্ছে, মানে কয়েক জায়গায়। অপর প্রান্ত থেকে তাপস বলছেন, তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? শেখ হাসিনা, সবগুলোকে অ্যারেস্ট করেছি বলেছি রাত্রে। তাপস, হ্যাঁ পাকড়াও করলে ওদেরকে। শেখ হাসিনা, না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে, যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো। তাপস, জি। শেখ হাসিনা, ওটা বলা আছে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায়। তাপস, জি। শেখ হাসিনা, হয়ে গেছে। তাপস, জি। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে, একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল। শেখ হাসিনা, মোহাম্মদপুর থানার দিকে? তাপস, হ্যাঁ। শেখ হাসিনা, ওখানে পাঠিয়ে দিক র্যাবরে। তাপস, জি। তাহলে আপনার নির্দেশনা লাগবে? উনি এখনও হ্যাঁ। শেখ হাসিনা, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজাগুলি করবে। তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3(2)(a) GH ধারা এবং 4(1), 4(2), 4(3) ধারার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা এই আইনের 20(2) এবং 20(ক) ধারায় দণ্ডনীয়। প্রসিকিউশন এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। আন্দোলনের সমর্থক চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক, সাধারণ নাগরিকরা এই দমন, পীড়ন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হন। আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতার একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক দমননীতি গড়ে তোলা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর DGFI, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC, স্পেশাল ব্রাঞ্চ SB এবং পুলিশের গোয়েন্দারা অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত নজরদারি চালাত। বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলে তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার NTMC গঠন করে। প্রথমে র্যাবের গোয়েন্দা ইউনিট এবং DGFI এই কার্যক্রম পরিচালনা করত, তখন এর নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার।
বাইরে থেকে এই প্রতিষ্ঠান অপরাধ শনাক্তের জন্য বৈধ নজরদারি চালায় বলে দাবি করলেও গোপনে এটি ব্যবহার করা হতো বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, ভিন্ন মতাবলম্বী এবং সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রকাশকারী ব্যক্তিদের উপর নজরদারির জন্য। বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন, ফোনে আড়ি পাতা, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয়, দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান, গ্রেপ্তার, সহিংস হামলা চালায়। এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নজিরবিহীন দমন অভিযান চালায়। পুলিশ, র্যাব, এপিবিএন, আনসার, বিজিবি এবং সীমিতভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিরোধীদের দমন করতে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিটিডিসি, গোয়েন্দা শাখা, সোয়াত ইউনিটকে সাধারণ ছাত্র, সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত করার জন্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিশেষত ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়, যা সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস আরও তীব্র করে তোলে। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে 15 আগস্ট, 5 আগস্ট হবে, শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক 1400-এর বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% ছিল শিশু। নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে। সামরিক মানের রাইফেল, শটগান, গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস, কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায়। হাজারো আন্দোলনকারী পথচারী সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে শিশু, নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল। শুধু 17 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেপ্তারের রিপোর্ট পাওয়া গেছে। গণহারে আটক ব্যক্তিদের উপরে নির্যাতন, যৌন সহিংসতার অভিযোগ ব্যাপকভাবে পাওয়া গেছে। ডিজিএফআই, ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্র নেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। আহত আন্দোলনকারীদের হাসপাতাল থেকে জোরপূর্বক আটক করা হয়, চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হয়, সিসিটিভি ফুটেজ জব্দ করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হয়। নারী আন্দোলনকারীদের ধর্ষণের হুমকি, শারীরিক নিপীড়ন, সামাজিক হেনস্থার শিকার হতে হয়। 27 কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ পৌর খাল সংস্কারের নিম্নমানের কাজের অভিযোগ। সামান্য বৃষ্টিতে ধসে পড়ছে দুই পাশের ব্লক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, স্থানীয়দের প্রতিক্রিয়া কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। মানিকগঞ্জ পৌর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সৌন্দর্য বর্ধিত খালটি। এই খালটি সংস্কারের কাজ প্রায় 2022 সালে অ্যাপেক্স এন্টারপ্রাইজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এই দেশের পট পরিবর্তনের পর তিনি গাঢ়া টাকা দেওয়ার পরেই কিন্তু কাজটি থমকে গিয়েছিল, কিন্তু পৌর কর্তৃপক্ষ তার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে যোগাযোগ করে কাজ করার জন্য তারা জোর তাগিদ দেয় এবং সেই তাগিদ দেওয়ার পরেই তারা কাজ শুরু করে, কিন্তু কাজটি একেবারেই নিম্নমানের কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এবং যে অভিযোগটি রয়েছে যে এই খালটি সংস্কার ব্যয় 27 কোটি টাকা। এই টাকায় দুই পারে যে ব্লক এবং 3টি সৌন্দর্য বর্ধিত ব্রিজ এবং যে এই খালের যে শহরের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রেখে করার কথা, কিন্তু এই কাজটি হচ্ছে একেবারে নিম্নমানের। যে সামান্য বৃষ্টিতে কিন্তু ব্লকগুলো ধসে পড়েছে এবং সাধারণ জনগণ এবং পৌরবাসী যেটি বলছেন যে এই কাজটি একেবারে দায়সারা ভাবে করছেন। তো আমরা এ বিষয়ে কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা কোন রকম ভাবে চাপ দিয়ে তারা কাজটি আদায় করার চেষ্টা করছেন, যাতে কাজটি পৌরবাসীদের জন্য সুফল বয়ে আনে। এবং আরেকটি তিনি কথা বলেছেন যে এই পৌর খাল সংস্কারের যে কাজ নিম্নমানের হয়েছে, তারা অভিযোগ পাওয়ার পরে তারা একটু বিল আটকে দিয়েছে বলে তারা পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। তো আমরা এ বিষয়ে আরেকটি কথা বলে রাখি যে 2008 সালে এই পৌর খাল সংস্কারে কিন্তু 18 কোটি টাকার এই ব্লকের কাজ করেছিল, সেই কাজটি কিন্তু গচ্চা গিয়েছে। এবং পৌরবাসীদের কথা যে এই মানিকগঞ্জ পৌরসভায় যে সৌন্দর্য খালটি রয়েছে, এই খালটি সৌন্দর্য বর্ধনের
ধরনের বিপরীতে কিন্তু একটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যে দুই পাশে যে কিছু অবৈধ দোকানপাট, অবৈধ স্থাপনা রয়েছে, যে সেগুলো কিন্তু তারা পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ করেনি। তো আমরা সব মিলে বলতে পারি যে এই যে 27 কোটি টাকার যে কাজ হচ্ছে, এই কাজটি যে পরিমাণে ধীরগতিতে হচ্ছে এবং যে কাজ করছে সেটি একেবারেই নিম্নমানের করছে। তো আমরা পৌরবাসীদের সাথে কথা বলি, পৌরবাসীদের দাবি যে এই 27 কোটি টাকার যে কাজ, সেই কাজটি যেন যথাযথভাবে পৌর কর্তৃপক্ষ করে এবং পৌরবাসীদের দুঃখ ঘুচে সেই জন্য তার দাবি জানিয়েছেন। তো পার্বণ, এই ছিল আমার কাছে মানিকগঞ্জে যে 27 কোটি টাকার যে পৌর সংস্কার খালটির যে সংস্কারের কাজ নিয়ে যে অনিয়ম, তার সর্বশেষ খবর। ধন্যবাদ আলিম আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।